তা কেকা আপু আজ আমাদের কি রান্না করে খাওয়াবেন? আমি আজ নুডলস রান্না করে খাওয়াবো। না না, এই নুডলস তো অনেক ফ্যাট। সূর্য দাঁত কেলিয়ে বলল, তোমাকে আজ আমার হাতে বানানো নুডলস খেতেই হবে। না না, খেতেই হবে। আহানা হাসতে হাসতে শেষ, বাকিরাও হাসতেছে। এবার শান্ত হেঁটে আসলো, কালো চশমা চোখে দিতে দিতে। সূর্য শাড়ি খুলে সেও আসলো, সাথে আসলো নৌশাদ, আরও 3 থেকে 4 জন এসে দাঁড়িয়ে নাচ শুরু করলো। এক কাতারে কণা, ঈশা, মিষ্টি, ঐশী সবাই আসতেছে কোমর দুলিয়ে দুলিয়ে। আহানা ভ্রু কুচকিয়ে আরেক দিকে ফিরে বসলো। আন্টি আহানাকে এক খোঁচা দিয়ে বললেন, কি গো মেয়ে, তোমার বর দেখি এদিকেই আসতেছে। কথাটা শুনে আহানা সামনে চেয়ে দেখলো শান্ত এই দিকেই আসতেছে স্টেজ থেকে নেমে। বাকিরা গানের তালে নাচতেছে, আর কণা মুখটা বেলুন বানিয়ে আহানার দিকে তাকিয়ে আছে। শান্ত কাছে এসেই আহানার হাত ধরে সেদিকে নিয়ে যাচ্ছে এবার। আরে আমি নাচ পারি না তো, আমাকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছেন কেন? এই গানের সাথে নাচ নাই, জাস্ট তুমি অলওয়েজ যেটা করো সেটাই করবে। অলওয়েজ যেটা করি মানে? মানেটা সহজ, মুখ বাঁকা করবা, গাল ফোলাবা, ভাব দেখাবা, মাঝে মাঝে কোমর দোলাবা। আমি সবসময় ভাব দেখাই? হ্যাঁ, তো কি করো? কণা আপুর সাথে না নাচবে? আমি তো ভালো না, তাহলে আমাকে নিচ্ছেন কেন? শত হোক বউ তো, বউকে রেখে অন্য একটা মেয়ের কোমরে হাত দিয়ে কি করে বলো? ঢং বলার সময় তো আমাকে নিচু করেন সব সময়, তাহলে এখন এত দরদ হচ্ছে কেন? শান্ত আহানাকে স্টেজে উঠিয়ে নওশাদ আর সূর্যর শাড়িতে দাঁড়িয়ে নাচা স্টার্ট করে দিয়েছে। আহানা বাকি মেয়েদের দিকে তাকিয়ে দেখলো ওরা কোমর দুলাচ্ছে আর ভাব দেখাচ্ছে, এমন অভিনয় করতেছে। আহানাও তাই করলো। কণা রেগে স্টেজ থেকে নেমে চলে গেছে আরও আগে। শান্ত কাছে এসে আহানার হাত ধরে গানের লাইন বলতে বলতে ওকে ঘোরালো। আহানা ভ্রু কুঁচকে বলল, আপনার ভেতর আর বাইরের অভিনয়টা দেখে কেউ বলবে না যে আপনি আপনার বউকে তাওয়ায় টালেন ডেইলি? শান্ত মুচকি হেসে আহানাকে ঘুরিয়ে এনে বলল, সেটা যে যাই বলুক, আমার বউয়ের কোমর দোলানো বাকিটা থেকে একটু বেশি ভাল লাগছে। আজ মনে হয় সূর্য মামা এলোমেলো হয়ে অস্ত যাবে। আপনার হাবভাব দেখে সুবিধা লাগছে না। শান্ত হেসে আহানাকে ছেড়ে আরেকটা স্টেপ নাচতে নাচতে বলল, সত্যিটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বুঝি। এতেই সবাই স্টেজ থেকে নেমে যাচ্ছে। আহানা শান্তর মুখের দিকে চেয়ে আছে, আর শান্ত সে তো দাঁত কেলিয়ে শুধু হাসতেছে। আজ কি হয়েছে এই ছেলেটার? গায়ে হলুদের বিরিয়ানি খাওয়া শেষে রিয়াজ দাঁড়িয়ে তার মাকে বলতেছে একটা রুম খালি করতে। শান্ত পানির গ্লাস হাতে নিয়ে বলল, রিয়াজ, আজকে যাই, হ্যাঁ কথা দিচ্ছি, কাল ভোরেই এসে পড়বো। তা হচ্ছে না, আমি তোরা রান্নার জন্য আলাদা একটা রুম খালি করে ফেলেছি। তোরা আজ আমার বাসাতেই থাকবি। কথা ছিল আমার বিয়ের 7 দিন আগে আসবি, সেটা রাখিস নি। তাও এটা তো রাখতেই হবে, তাই না? কি, এক রুমে আমি আর আহানা? ইম্পসিবল। আহানা এটা শুনলে আমাকে কাঁচা গিলে খাবে, আর আমার পক্ষে পসিবল না আহানার সাথে এক রুমে রাত কাটানো। শোন, শান্তি আন্টি আর আহনার আম্মু নিতু ওরা কাল আসবে। তোরা আজ থেকে যা, তোদের পড়ার সব ওরা আসার সময় নিয়ে আসবে। আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। আহানা এগিয়ে এসে বলল, কি হয়েছে রিয়াজ ভাইয়া? আহনা, তোমার কি শান্তির সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম হবে? তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ, প্রবলেম হওয়ার তো কথা না। কি বলে? আমি তাও ওনার সাথে এক রুমে? ইম্পসিবল এটা। দেখলি, আমি বলেছিলাম না। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে চলে গেল। শান্ত, তোকে আমি আমার রুমে শুতে বলতে পারতাম, বাট কথা হলো আহানা কার সাথে ঘুমাবে? আমার কোনো বড় বোন নেই, যে একটা পিচ্চি আছে সে বাবা মায়ের সাথে ঘুমায়, অন্য কারোর সাথে মরে গেলেও ঘুমাবে না সে। তো আহানা একা রুমে ঘুমাক নাকি? এতে তোর সমস্যা না হলে বল। একা না, ওকে একা রুমে দেওয়া যাবে না। ও সেফটির জন্য আমি ওকে বিয়ে করেছি, সেই আমি কিনা ওকে একা একটা অজানা জায়গায় আলাদা রুমে ঘুমাতে দেবো? তাহলে একসাথে এক রুমে থাক, একজন সোফায় আর একজন বিছানায়। থিঙ্ক সামথিং ফিল্মি। আহান আমাকে সবাই শুধু বলবে যে মেয়ে তুই চিনোস না ওরে। তো তুই তো
সোফাতেও ঘুমাবি, ফিল্মে তো ছেলেরাই সোফায় ঘুমায়। আহানা আবার এসে বলল, সোফায় শোয়ার কথা আসে কোথা থেকে? আমি তো ওনার সাথে এক রুমেই ঘুমাবো না। রিয়াজ প্লিজ মেনে যা, আমি সত্যি ভরে রওনা দেবো কালকে। না, আমি মানবো না। এমনিতেও আজ তুই দেরি করে এসেছিস, আমি কিছুতেই মানবো না। নওশাদ সূর্য থেকে যাচ্ছে, তাহলে তোর কি সমস্যা? শান্ত আহানার দিকে তাকালো। আহানা অনেক ভেবেচিন্তে তারপর রাজি হয়ে গেল। শেষমেশ করিডোরের শেষ প্রান্তে যে রুমটা আছে সেটাতে আহানা আর শান্তকে এনে দাঁড় করিয়ে দিয়েছে রিয়াজ। তারপর শান্তর কাঁধে ধুম করে হাত রেখে ওর পিঠ ঘষতে ঘষতে বলল, জাস্ট সিল ম্যান, ফ্রেশ হয়ে রে, আমি নাস্তা পাঠাচ্ছি। রিয়াজ হেসে চলে গেল। আহানা শান্তর দিকে রাগি রাগি মুখ করে রুমটার ভিতরে ঢুকে ওর মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে। গোলাপের পাপড়ি দিয়ে বিছানাটায় লাভ শেপ করে আঁকা, ভিতরে লেখা S+A। আহানা চোখ রাঙিয়ে শান্তকে ডাক দিল। শান্ত এখনও করিডোরে ফোন দেখতে দেখতে ভিতরে ঢুকে বলল, আরে আবার কি সমস্যা? কি সমস্যা? দেখুন কি সমস্যা। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বিছানার দিকে চেয়ে এমন অবস্থা দেখে হাসলো। তারপর সোফায় বসতে বসতে বলল, আমার ফ্রেন্ড একটু মজা করেছে, ফুলগুলো সরিয়ে বসো, এত অবাক হওয়ার কি আছে? আহানা অবাক হলো এই ভেবে যে শান্ত একদম নর্মালি কথা বলতেছে। সে ভাবলো শান্ত হয়তো অন্য কিছু বলতো এরকম সাজানো দেখে। আহানা তাই চুপচাপ পাপড়িগুলো সরিয়ে পা তুলে বিছানায় বসে পড়ল। শাড়িটা ভারী হওয়ায় আহানার অস্বস্তিকর লাগতেছে অনেক। চুপচাপ খোলা চুলগুলো ঘুরিয়ে পেঁচিয়ে খোপা করে সে বাইরের দিকে তাকালো। একটা জানালা, এই রুমে কোনো বারান্দা নেই, তবে জানালাটা ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। এরকম অদ্ভুত জানালা আহানা আগে দেখেনি, তবে এমন ডিজাইন অনেক ইউনিক আর সামনে দাঁড়ালে বেশ লাগবে। যে ডিজাইনটা করেছে তার নিশ্চয়ই মন অনেক সুন্দর, কারণ মন সুন্দর থাকা মানুষগুলোই চিন্তা ভাবনা এত সুন্দর হয়। এরকম জানালা থাকলে আর বারান্দার প্রয়োজন নেই। আহানা মুচকি হেসে এবার বিছানার উপরে থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে তাকালো। তারপর সোজা শান্তর দিকে। শান্ত আজকে যে নেচেছিল সে ভিডিওগুলো দেখতেছে আর মিটমিট করে হাসতেছে। তার এদিকে ভ্রুক্ষেপ নেই। আহানা ফুলগুলো হাতে নিয়ে আবার নিচে ফেলছে, আবার সেগুলো তুলে আবারও ছিটাচ্ছে। ওই যে কথাই আছে না, নেই কাজ তো খইবাজ, অনেকটাই সেই রকম। একজন মহিলা এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যেই। গায়ের পোশাক আশাকে বোঝা যায় উনি এই বাসার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন। উনি হাতে একটা ট্রে নিয়ে এসেছেন, সম্ভবত চা আর বিস্কিট, সাথে একটা প্যাকেট তার হাতে। ট্রেটা বিছানার উপর রেখে তিনি বললেন, রিয়াজের আম্মু এই পাঞ্জাবি আর শাড়ি এমনিতেও উপহার হিসেবে দিতেন ওদের। আজ ওরা এখানে যেহেতু থেকে যাচ্ছে, বাড়তি পরার কিছু নেই, তাই উপহারটা এখনই পাঠালেন, তারা যেন চেঞ্জ করে নেয়। আহানা তো মহা খুশি, সে তার গায়ের এই ভারী শাড়ি খুলবে, তাই জলদি করে প্যাকেটটা থেকে শাড়িটা বের করে নিয়ে সে বাথরুমে দৌড় দিল। শান্ত কানে ফোন ধরে সূর্যর সাথে কথা বলতে বলতে চা খাচ্ছে। আহানা শাড়িটা পরতে পরতে ওর মনে পড়ল চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আঁচলটা গায়ে পেঁচিয়ে দৌড় দিয়ে বেরিয়ে এসে ট্রেটা থেকে চায়ের কাপ হাতে নিতেই ওর মনে হলো কেউ ওর দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আহানা আঁচলটা পেঁচিয়ে বিছানায় বসতে বসতে বলল, এমন করে কি দেখেন আপনি? বিয়ে করেই খালাস? আমার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই, তাই না? নিজে বসে চা খাচ্ছেন, আমি খেলাম কিনা সেদিকে কোনো খবরই নেই আপনার। তুমি তো শাড়ি পেয়ে দুনিয়া ভুলে বাথরুমের দিকে দৌড় দিয়েছো, আমি আর কি বলতাম। নাচেন, কিছু বলতে হবে না। এটা কি শাড়ি পরেছো? এটাকে শাড়ি পরা বলে? মনে হচ্ছে বাঁশের উপর কেউ ন্যাকড়া টাঙিয়ে দিয়েছে। আশ্চর্য। আহানা চোখ বড় করে বলল, আমাকে দেখে আপনার বাস মনে হয়? ন্যাকড়াও হতে পারে। আহানা রেগে শান্তর দিকে পা বাড়াতেই উল্টো পাল্টা করে শাড়ি পরায় শাড়ি ফ্লোরে নেমে এসেছিল অনেকটা, তো সেটাই পা দিয়ে পিছলিয়ে শান্তর গায়ের উপর গিয়ে পড়ল সে একেবারে। শান্তর দাঁত কেলিয়ে বলল, রোম্যান্স করতে মন চায় বুঝি, তাহলে বিছানায় পাপড়িগুলো এলোমেলো করলে কেন?
আহানা দূরে সরে গিয়ে এক চুমুকেই কাপের সব চা শেষ করে শাড়ি ধরে বাথরুমের দিকে চলে গেল। শান্ত হাসতে হাসতে বিছানায় বসে একটা বিস্কিট মুখে দিয়ে আবারও ভিডিও দেখার মনোযোগ দিল। আহানা ঠিকমতো শাড়িটা পরে বেরিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছে। জানালাটার সামনে সব সুপারি গাছ, মনে হয় সুপারি বাগান হতে পারে, পরিষ্কার বাগান। এখানে হেঁটে আসতে মন্দ লাগবে না। আহানা খুশি হয়ে পিছনে তাকালো। ওমা, শান্ত নেই। আহানার দরজা খোলা দেখে সেও বের হলো। করিডোর ফাঁকা, দূরে মানুষের কোলাহল শোনা যাচ্ছে। আহানা সেদিকেই গেল। সোফায় রিয়াজের বাবা আর নানা, দাদা সবাই একসাথে বসে চা খাচ্ছেন আর কাল বিয়ের বাবুর্চির রান্না নিয়ে কথা বলতেছেন। আহানা মাথায় ঘুমটা দিয়ে সামনে দিয়ে বেরিয়ে গেল। শান্তকে দেখতে পেয়ে মনটা জোড়ালো তার। শান্ত দৌড়ে একটা সুপারি গাছের কাছে আটকানো সিটে বসে রিয়াজের সাথে কথা বলতেছে। পাশেই নৌশাদ সুপারির গাছটাতে ওঠার বৃথা চেষ্টা চালাচ্ছে। সুরছল লুকিয়ে নৌশাদের ভিডিও করতেছে তার ফোনে। আহানা তাই আর সেদিকে গেল না। নৌমিরা সবাই চলে গেছে। কাল একেবারে ওর বাড়ি থেকে বিয়ে করে ওকে নিয়ে আসবে রিয়াজ। আহানা সুপারি বাগানটার দিকে গেল। জায়গাটা এত সুন্দর, তার উপর বিকালবেলা হাঁটতে জোস একটা ফিলিংস আসতেছে আহানার। আহানা হেলে দুলে পুরো সুপারি বাগানটা ঘুরে দেখতে লাগলো। সুপারি বাগানটা যেখানে শেষ সেখানে বিরাট ঘাট দেওয়া একটা পুকুর। ঘাটটা দেখে আহানা রীতিমতো অবাক। দৌড়ে ঘাটটার কাছে এসে দাঁড়ালো সে। ধূপ করে বসে পুকুরটার দিকে চেয়ে রইল আহানা। পুকুরটার চারপাশে বন আর বন, ওপারে কি আছে তা বোঝা যায় না। আহানা এই ভেবে নিজের মাথা নিজে চাপড়ালো সে। কয়েক মাস আগে হলো সে এই পুকুরে ডুব দিয়ে মরে যাওয়ার চিন্তা করত, আর এখন জীবনটা তার পুরো বদলে গেছে। মরার প্রশ্নই আসে না এখন। আহানা দেখলো পুকুরটার পশ্চিম পাশের কোণায় একটা গোলাপি রঙের পদ্মা ফুল ফুটে আছে, একলা একলা। আহানা নিজের গায়ের দিকে একবার তাকালো। তার গায়ের শাড়িটাও সুতির গোলাপি রঙের। এখন যদি সে ফুলটা পায় তাহলে সেই মানাবে। ভাবতে ভাবতে সে ঘাট থেকে নেমে সেদিকে ছুটল। কথা হলো গিয়ে বন পেরিয়ে যেতে হবে। আসার সময় শান্তকে নিয়ে আসলে ফুলটা এতক্ষণে আমার মাথায় থাকতো, কি আর করার। এখন আবার বাগান পেরিয়ে তাকে ডাকতে যেতে পারবো না, সাথে করে ফোনটাও আনিনি। উফ, শার্ট অফ না থাকলেই হয়। আহানা শাড়িটা একটু উঠিয়ে পা টিপে টিপে বন মারিয়ে পুকুরটার কোণায় এসে দাঁড়ালো। তারপর একটা শুকনো লাঠি খুঁজে সেটা নিয়ে ফুলটাকে কাছে এনে পানি থেকে তুলে নিয়ে ডাঁটাটা ফেলে দিয়ে তারপর ফুলটা খোপায় বেঁধে দিল। ইস, কি যে ভাল লাগতেছে। এবার নিজেকে আয়নায় দেখে মনটা জোড়াবো। এটা বলেই আহানা পিছন ফিরে নিচের দিকে তাকাতেই তার সামনে দিয়ে কি একটা যেন গেল। সে পুরোটা না দেখলেও লেজ দেখেছে, আর লেজ দেখেই বোঝা গেছে এটা মাটিয়া সাপ। আহানা মনে হয় জীবনে এত জোরে চিৎকার দেয় নাই, এখন মাত্র যে চিৎকারটা দিল পুরো পুকুর কেঁপে উঠেছে। এমনকি আহানার চিৎকার শান্তর কানেও গেছে। শান্ত সিট থেকে নেমে সুপারি বাগানটার দিকে চেয়ে রইল, তারপর বলল, এটা আহানার আওয়াজ না? আহানা তো রুমে, ওদিকে আসবে কেন? শান্তর কেন যেন ভয় লাগলো। দেরি না করে সে সেদিকে ছুটল। সুপারি বাগানটার চারদিকে একবার চোখ বোলাতে বোলাতে থেমে গেল সে। দূরের পুকুরটায় কোণায় গোলাপি রঙের শাড়ি পরা কাউকে দেখল সে। রংটা গাঢ় হওয়ায় সহজেই চোখে পড়েছে। শান্ত আরেকটু এগিয়ে এসে বুঝলো এটা আহানা। আহানা, তুমি এখানে কি করছো? এত জঙ্গলের ভিতরে গিয়েছো কেন? আমাকে বকা বাদ দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যান। এখানে একটা মাটিয়া সাপ দেখেছি, আমি মরে যাব, আমাকে বাঁচান। ভালো হয়েছে। তোমাকে কে বলেছিল এত বনের ভেতরে যেতে? ওয়েট, আমি আসছি। শান্ত বন পেরিয়ে আহানার কাছে এসে ওর হাত ধরে নিয়ে আসলো। কেমন হাজবেন্ড আপনি? যা বাবা, আমি আবার কি দোষ করলাম? কপাল কোচকে কিছু না বলেই বাসার দিকে চলল। এই মেয়ের মাথার মাঝে যে এত কি যে চলে আমি বুঝি না। হাত ধরে নিয়ে আসলাম আর বলে কেমন হাজবেন্ড আমি। আচ্ছা, বুঝেছি। তুমি চেয়েছো তোমাকে করে করে আনা দরকার ছিল, তাই তো?
আহানা জিভে কামড় দিয়ে হাঁটার গতি বাড়িয়ে ছুটেছে। শান্ত মুচকি হেসে দিয়ে সেও আসতেছে। আহানা এবার দৌড়ে দিয়ে দিল। খোপাটা খুলে মাথার ফুলটা পড়ে যেতে নিতেই শান্ত ফুলটা ধরে সাথে আহানাও হাতও ধরে ফেলল। না সত্যি আমি কোলে নেওয়ার কথা মিন করে বলিনি। আচ্ছা আমি কি বললাম তুমি কোলে নিতে বলেছিলে? আমি তো তোমার মাথার ফুলটা ধরলাম, পড়ে যাচ্ছিল। নাও ধরো, এটা পড়ে নাও। বাচ্চাদের মতো কাণ্ডকলা করে শুধু খালি। ফুল নিতে উনি আফ্রিকা জঙ্গলে গিয়ে জামাই জামাই করে আসতে না পেরে। হ্যাঁ, জঙ্গলে যাওয়া তাদেরকেই মানাই যারা এদের খাওয়ার সাহসিকতা রাখে। ওই যে ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটা দেখিও না, ওই লোকটা খায় না জঙ্গলের এমন কিছু বাদ নেই। এটা আফ্রিকান জঙ্গল ছিল না, পুকুরের পাশে এরকম বন্টন থাকেই। তো তাহলে চিল্লাচ্ছিলে কেন? সাপ দেখেছিলাম তাই। হয়েছে হয়েছে, এত সাফাই কেন দিচ্ছি আপনাকে? কে আপনি? আমার ঠিক এত কৈফিয়ত কেন বা নিচ্ছেন? শান্ত রেগে আহানার চুলের মুঠি টেনে ধরতেই রিয়াজের আম্মু সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। শান্ত জিভে কামড় দিয়ে বলল, আহানা, চুলের একটু যত্ন নাও না কেন? হ্যাঁ, এমন উস্কো খুস্কো হয়ে আছে তো, মাঝে মাঝে তেলও তো দিতে পারো। রিয়াজের আম্মু মুচকি হেসে বললেন, শান্ত, আহানা, আসো তোমরা সোফার রুমে এসে বসো। আমি 5 পিঠা বানিয়েছি, খেতে আসো। আহানা নিজের চুল সরিয়ে ভ্রু কুঁচকে চলে গেল। সেদিকে শান্ত এগিয়ে যাওয়া ধরতেই নওশাদ সূর্য কোমরে হাত দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, কি চাই? সত্যি করে বল, তুই অহনার চুল ধরে টেনেছিলি কেয়ার দেখাতে নাকি রেগে? শান্ত দাঁত কেলিয়ে যেতে যেতে বলল, দুটোই। সূর্য নওশাদের কাঁধে হাত দিয়ে চশমা ঠিক করে বলল, অহনা যেমন রাধে শান্তর মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে সব সময় বইয়ের পাশে ছায়া হয়ে থাকবা কেমন? শান্ত মাথা নাড়াতে নাড়াতে একটা পিঠা নিয়ে মুখে দিল। সন্ধ্যার পর আহানা সেই আবার বিছানায় এসে বসেছে। শান্ত সোফায় গোল হয়ে বসে তার ফোনে কি যেন কাজ করছে, মনে হয় অফিসের কোনো কাজ। আহানা গম্ভীর লোক নিয়ে ওকে দেখে যাচ্ছে, আর শান্ত ভুলেও তাকাচ্ছে না আহানার দিকে। এবার আহানার ফোন বেজে উঠেছে, মায়ের কল। আহানা হ্যালো বলতেই মা এক গাদা বকা শুরু করে দিয়েছেন। বকার মূল টপিক হলো একা কোথায় ঘুরবে, কার সাথে ঘুরবে আজ রাতে। মা তো আর জানে না ওনার গুণধর মেয়ে বিয়ে করে বসে আছে, আর সে এখন তার বিয়ে করা বরের সাথে এক রুমে আছে। আহানা ফোনটা এক সাইডে রেখে বালিশ চাপা দিয়ে ফিসফিস করে শান্তকে ডাকলো। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কি? আমাদের যে বিয়ে হয়েছে সেটা আমার মাকে বলবো? খবরদার না, মা জানলে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করবে পুরো একদম। আহানা ঢুক গেলে বালিশের তলা থেকে ফোন নিয়ে বলল, মা শোনো, আমি রিয়াজ ভাইয়ের ছোট বোনের সাথে ঘুমাবো আজ। মা এবার একটু থামলেন, তারপর বললেন, শান্ত কোথায়? ওকে দে। আহানা বিছানা থেকে নেমে শান্তর দিকে তার ফোনটা বাড়িয়ে ধরলো। শান্ত হাতে নিয়ে হ্যালো বলে সবকিছুর উত্তরে জি জি বলে যাচ্ছে শুধু। কথা শেষ হতেই আহানা ওকে জিজ্ঞেস করলো, কি বললো মা? বললো আহানাকে দেখে রেখো, বেশি বাঁদরামো করে, শয়তানি করে এইসব। তোমাকে প্রয়োজনে মেয়েরা ঠিক করার অধিকারও দিয়ে দিয়েছে আমাকে। মাই গড, আমার হাতটা কেমন পিনপিন করছে, কাউকে পেটালে খুব ভালো লাগতো। আহানা ভ্রু কুঁচকে আবার বিছানায় এসে বসলো। কি বোরিং লাগতেছে, এভাবে কতক্ষণ ধরে এই ছেলের মুখেই দেখে যাবো আমি। উফ, দেখতে দেখতে সব মুখস্থ হয়ে গেছে আমার। তার বাম পাশের ভ্রুর সাথে অ্যাটাচ করা একটা মাঝারি সাইজের তিল আছে। নাক এত চিকন, বাপ রে বাপ। ছোটবেলায় আমি নাকি বিছানা থেকে উল্টে এই নাকের উপর পড়ে গিয়েছিলাম। তাহলে নাক এত চিকন কেমনে হলো? ভোতা হয়ে যাওয়ার কথা তো। মা তাহলে ভুল বলেছে, বরং সেই আমার নাকের উপর এসে পড়েছে। এদিকে বাইরে বের হয়ে যে ঘুরঘুর করবো তার উপায় নেই। এখানে কারোর সাথে কমফোর্টেবল ফিল করি না। উফ, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আর আমার বরকে দেখো, সেও তার অফিসকে ফোনের মধ্যে এই রুমে ঢুকিয়ে ফেলেছে। আমি কি করতাম? আমি বরং ঘুমাই। কিন্তু এই সন্ধ্যাবেলায় ঘুমানো ঠিক হবে? মা তো বলে সন্ধ্যাবেলায় ঘুমোলে নাকি ফকির হয়ে যায়। উফ। শান্ত ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে চেয়ে বলল, মনে মনে আমাকে গিলে খাচ্ছ কেন? শান্ত এমন সত্যি কথা শুনে আহানার কাশি উঠে গেল। কাশতে কাশতে বলল,
কিসের গিলে খাওয়া? আমি কাঁচা জিনিস খাই না। তাহলে আরেকদিকে ফিরে বসে থাকো। আমি খেয়াল করছি সেই কখন থেকে তুমি ড্যাব ড্যাব করে আমাকেই দেখছো। তো কি করব? রুমে আর কোনো জন্তু থুকু মানুষ নেই, কার দিকে তাকাবো? আমার বোরিং লাগতেছে। বোরিং লাগছে? হ্যাঁ। কাজ পাচ্ছ না? হ্যাঁ। 2 মিনিট, তোমাকে একটা কাজ করে দেবো, ওয়েট। শান্ত সোফা থেকে উঠে রুম থেকে চলে গেল। তারপর ফেরত আসলো দুটো বাটি নিয়ে, একটা খালি আর একটাতে পোলাও, চাল আর মসুর ডাল মিক্স করা। শান্ত আহানার হাতে বাটি দুটো ধরিয়ে দিয়ে বলল, নাও, বেছে বেছে এই খালি বাটিতে মসুর ডালটা রাখো। তোমার তো কাজ নেই। আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, কাম না থাকলে ডালে চালে মিলাইয়া মাছো। আহানা ভ্রকুচকে বাটিগুলো নিয়ে ভিক্ষুকের মতো বসে রইল। শান্ত আবার সোফায় গিয়ে নিজের কাজে মন দিয়েছে। আহানা ডাল চাল আলাদা করতে করতে গভীর ঘুমে তলিয়ে গেছে ততক্ষণে। বাটি এক জায়গায়, ডাল আরেক জায়গায়, চাল আরেক জায়গায়। আহানা হাত পা ছড়িয়ে মরার মতো ঘুমোচ্ছে। শান্তর কাজ শেষ। হাতের ঘড়িতে চেয়ে দেখলো রাত 8:30 বাজে। তারপর সামনে তাকাতেই তার চোখ কপালে। আহানা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুম দিচ্ছে, একদম বাটি একটা পায়ের কাছে তো আরেকটা মাথার টুপির মতো বয়ে আছে। সারা বিছানায় গোলাপের পাপড়ির জায়গায় এখন চাল আর ডাল, ডাল আর চাল। শান্ত নিজের মাথায় এক বাটি নিয়ে কাছে এসে দাঁড়ালো। এই মেয়েটা একটা 2 বছরের বাচ্চাকেও হার মানাবে। এত বড় একটা মেয়ে হয়েছে, আর তার কাজ দেখো। শান্ত আর আহানাকে জাগালো না, রুম থেকে বেরিয়ে গেল রিয়াজের রুমের দিকে। সেখানে নওশাদ সূর্যও আছে। রুমে ঢুকে দেখলো রিয়াজ সোফায় লম্বা হয়ে শুয়ে শুয়ে ভিডিও কলে নওমির সাথে কথা বলতেছে। নওশাদ টিভি দেখতে দেখতে পপকর্ণ বিচ্ছেদ্য আর সূর্য পাবজি খেলায় ব্যস্ত। শান্ত চুপচাপ বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। নওশাদ টিভি দেখতে দেখতে বলল, কি রে, অহনা তোর বিছানায় জায়গা দেয়নি? রিয়াজ ভিডিও কলটা রেখে বলল, আমি তো তোকে সোফায় শুতে বলেছিলাম, সেটা দখল করলো নাকি? সোফায় শোয়ার অভ্যেস নেই আমার। আর হইলো কথা বিছানার। আহানার টাইম যাচ্ছে না বলে ওরে ডাল আর চাল মিক্স করে আলাদা করতে দিয়েছিলাম। সে এখন খিচুড়ি বানিয়ে ফেলেছে বিছানায়। সূর্য, নওশাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। শান্ত মুখ বাঁকা করে পপকর্ন মুখে দিয়ে টিভি দেখায় মন দিল। আহানা 9টা বাজার কয়েক মিনিট আগেই জেগে গেছে। বিছানায় এমন অবস্থা দেখে নিজেই লজ্জা পেল। তারপর জলদি করে চাল ডাল সব বাটিতে নিয়ে বিছানা ঠিক করে মুখটা ধুয়ে এসে রুম থেকে বের হলো সে। রিয়াজ ভাইয়ার রুম থেকে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। আহানা সেদিকে না গিয়ে রিয়াজের আম্মু যেখানে সেদিকেই গেল। উনি রিয়াজের দাদি আর নানিকে নিয়ে নওমিকে কি কি গহনা দিবেন সেসব হিসাব করতেছেন। আহানা সেখানে এসে বসলো। রিয়াজের নানি বললেন, তা অহনা তোমাকে শান্তর মা কেমন গহনা দিয়েছিল? আহানা ভাবলো এত মিথ্যা না বলে সত্যিটাই বলে দিই। আসলে ওনারা জানেন না আমরা যে বিয়ে করেছি। ও মা, কি কও? জানে না কেন? একটা কারণে, পরে জানবেন। আপনার প্লিজ আমার মার শান্তি আন্টিকে কিছু জানাবেন না। ওনাদের ঘাড়ে এত কাজ যে তারা আহানার কথায় মাথা নাড়িয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আহানা এবার উঠে গিয়ে 1 গ্লাস পানি নিল ডাইনিং টেবিল থেকে। তারপর অন্ধকার করিডোর দিয়ে রোবটের মতো হেঁটে হেঁটে রুমটার দিকে যাচ্ছে সে। শান্ত রিয়াজ সূর্যের সাথে চুটিয়ে মদ খেয়েছে এতক্ষণ। এবার ওদের বাই বলে রুম থেকে বের হতেই আহানার সাথে এক ধাক্কা খেল সে। আহানা প্রথমে ভয় পেলেও পরে গায়ের গ্রানে বুঝলো এটা শান্ত। কোথায় ছিলেন আপনি? তাই তোমার কি? শান্ত তাদের রুমের দিকে চলল। আহানা নাকে হাত দিয়ে আসতেছে কিছু কিছু। মদের তীব্র গন্ধ ভাসতেছে চারদিকে। শান্ত হেলে দুলে ধুম করে বিছানায় এসে শুয়ে পড়েছে। আহানা কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল, আপনি মদ খেয়েছেন? কেন, কে টাকা দিয়েছে আপনাকে? মদ খাইতে থাকা লাগে নাকি? এমনিও খাওয়া যায়।
একদম মাথা খারাপ হয়ে গেল তো। যাও। কোথায় যাব? আমার এই বাসায় ভালো লাগতেছে না। মনে হয় আমার পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। কোথায় ভাবলাম আপনার সাথে ঝগড়া করব, সেটা হলো না। আপনি মদ খেয়ে মাতাল হয়ে গেছেন। শান্ত শোয়া থেকে উঠে বসে পাঞ্জাবের দুইটা বোতাম খুলে বড় করে শ্বাস নিল। তারপর বলল, আমাকে মদ খেলে আমাকে নেশায় ধরে, আমার হ্যাবিট আছে। ও জি, তো ঝগড়া করতে মন যায় বুঝি আপনার? না, থাক। আহানা সোফায় গিয়ে বসে পানিটুকু খেয়ে চুপ করে রইল। শান্ত আবারও শুয়ে পড়েছে। আহানার নজর গেছে এবার শান্তর ফোনের দিকে। পা টিপে টিপে সে শান্তর কাছে এসে ফোনটা নিয়ে আবারও এক দৌড়ে সোফায় চলে আসলো। ওমা, ফোন দেখে ফিঙ্গারপ্রিন্ট লক, কি করা যায় ভাবতে ভাবতে আহানা শান্তর কাছে এসে ওর ডান হাত নিল। এক এক করে ডান হাতের 5টা আঙ্গুল মেলালো, কিন্তু লক করলো না। এবার বাম হাতের আঙ্গুলগুলো দিতে যেতেই শান্ত চোখ খুলে অগ্নি দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকলো। আহানা মনে হয় হার্ট অ্যাটাক করে মরে যাবে। হাত থেকে ফোনটা ছেড়ে পানাতে নিতেই শান্ত টান দিয়ে ওকে কাছে নিয়ে আসলো। ঠিক ধরেছিলাম, আপনাকে নেশায় ধরেছে। জি না, কাছে এসেছে কি কিস করতে নাকি? কাছে এনেছি দেখাতে যে আমার ফোনের লক কি করে খোলে। তুমি হুদায় জোরের মতো বিহেভ করো। শান্ত নিজের বাম হাতের অনামিকা আঙ্গুলটা দিয়ে খুলল লক। আহানা ভালো করে দেখে নিয়ে বলল, ভালো তো, আমাকে দেখান কেন? উফ, আমার কি এতে? তুমি না মুহূর্তের মধ্যে রূপ মতলব দুইটাই পাল্টাতে পারো। আহানা মুখ বাঁকিয়ে আবারও সোফায় এসে ধপ করে বসে পড়ল। শান্ত শুয়ে শুয়ে ফোন টিপে বলল, মাকে বিয়ের ব্যাপারটা মায়ের মুড দেখে বলবো একদিন। এভাবে লুকিয়ে বিয়ে করে নিয়েছি, উদ্ধার করে তা তো আর বলা যায় না। আমার মা আবার রাগ করার কত কারণ বাধায় করে রাখেন সবসময়। যত রাগ সব আমার উপর দিয়েই ছাড়ে, কারণ আমি মাকে ভয় পাই। তাই আমি বলা ছাড়া তুমি বলবো না, তুমি তোমার মতো থাকো। বিয়েটা করেছি জাস্ট একটা রিজনে, আমাদের মধ্যে না কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, আর না কোনোদিন আমরা একজন আরেকজনকে মেনে নেব। আপনার রিপিট করতে হবে না। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও আমি আপনাকে স্বামী হিসেবে মানতে নারাজ। আপনাকে আমার জাস্ট ভালো লাগে না। কি কারণে? প্রথমত, ছেলে হয়ে আমার সাথে ঝগড়া করেন সবসময়। দ্বিতীয়ত, আমার মধ্যে কোনো গুণ দেখেন না, দেখেও দেখতে চান না, সারাদিন দোষটাই দেখান। আর তৃতীয়ত, মারামারি বেশি করেন আমার সাথে। এবার শোনো, আমার কাছে তোমাকে কেন ভাল লাগে না। আগে শুনুন, আমাকে যদি বিশ্রী আর কোনোদিন বলেছেন তো নেক্সট টাইম আমি শাড়ি পরে চুল ছেড়ে দিলে যদি হাঁ করে চেয়ে থাকতে দেখি আপনাকে, তো থাপ্পড় আরো একটা দিব। বলতে তো দিবা। প্রথমত, তুমি তোমার চেয়ে বয়সে বড় একটা ছেলের সাথে সারাদিন 24 ঘন্টা ঝগড়া করো। দ্বিতীয়ত, আমার কাছে উল্টো পাল্টা কাণ্ড করতে তুমি একদমই ওস্তাদ। আর তৃতীয়ত, আমাকে প্রচুর জ্বালাও। তো এরপরেও তো জোর করে ধরে বিয়ে করে নিয়েছি, সেটার কি হবে? আমি কি বলেছি শান্ত ভাইয়া প্লিজ ম্যারি মি? শান্ত ভ্রুকুচকে চেয়ে থেকে বলল, পাগলেও নিজের ভালোটা বোঝে, বাট আফসোস তুমি পাগল না, পাগলের চেয়েও পাগল। তোমাকে সাইমন উঠাই নিয়ে গেলে তখন তোমার ভালো লাগতো, তাই না? ভালোই ভালো ওনার লাইফটা সেভ করেছি আমি। কোথায় থ্যাঙ্কস দিয়ে সকাল বিকাল চায়ের কাপ হাতে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, সেটা না করে উঠে পড়ে লেগে আছে আমি কেন তাকে বিয়ে করেছি তা জানার জন্য। আহানা সোফা থেকে একটা কুশন নিয়ে শান্তর গায়ে ছুঁড়ে মেরে বলল, সকাল বিকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো না? আমাকে কি কণা পেয়েছেন? আমি আপনাকে দিয়ে রুটি বানিয়ে সেটা খাওয়ার ক্ষমতা রাখি। আমি হলাম মিসেস শাহরিয়ার আহানা। একদিক দিয়ে আমার পরিচয় লাগায় নিজের নামের সাথে, আবার বলে চায়ের কাপ নিয়ে দাঁড়াবে না। উনি কি বললো আমাকে? রুটি বানিয়ে খাওয়ার ক্ষমতা রাখো তুমি? হ্যাঁ, তাহলে তুমি যখন বিয়ের জন্য চেপে ধরেছিলাম তখন কোথায় ছিলে তোমার সো কল্ড ক্ষমতাগুলো? আহানা হালকা কেশে এদিক ওদিক তাকালো, তারপর নর্মালি বলল, আমি আমার ক্ষমতা ছোটখাটো বিষয় ইউজ করি না। বের হও রুম থেকে। কথার কি ছিঁড়ি রে বাবা, আমার মা নাকি এই মেয়ের গুণে মুগ্ধ। আহানা মুখটা বাঁকাতে বাঁকাতে চলে গেল রুম থেকে। সবাই এক এক করে ডাইনিংয়ে খেতে এসেছে। আহানা রিয়াজের মাকে হেল্প করলো কিছু, তারপর বলল সে বেশি খাবে না, তার খিদা নাই। আন্টি তো ওকে শাসন করে বলল,
এ বয়সের মেয়ে বেশি বেশি খাবা, তাহলেই তো বউ বউ লাগবে, মোটা তাজা।